ওকে, এই যে ওয়ার্কফোর্স ডাইভার্সিটি চ্যাপ্টারের নাম, আমাদের সেকেন্ড চ্যাপ্টার ওয়ার্কফোর্স ডাইভার্সিটিকে আমরা কোথাও পড়েছি লাস্ট চ্যাপ্টারে, চ্যাপ্টার 1 এ কিন্তু আমরা একটা টপিক পড়েছি ওয়ার্কফোর্স ডাইভার্সিটি। এটি কি অপরচুনিটি ছিল নাকি চ্যালেঞ্জ ছিল অর্গানাইজেশনাল বিহেভিয়ারে? যদি আমি ম্যানেজ করতে পারি এটা আমার জন্য একটা অপরচুনিটি, আবার যদি না পারি সেক্ষেত্রে এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যায়। এখন আমাদের চ্যাপ্টার 2 আসলে ওয়ার্কফোর্স ডাইভার্সিটি নিয়েই, যে আমরা দেখেছিলাম যে আচ্ছা চ্যাপ্টার 1 এ ব্যাক করি আপনাদের দেশ ভিত্তি এখানে ছিল ওয়ার্কফোর্স ডাইভার্সিটি। আমরা একটা एग्जांपल দিয়েছিলাম যে কোনো অর্গানাইজেশনে যদি ডিফারেন্ট অরিজিন, ডিফারেন্ট কালচার থেকে অথবা ডিফারেন্ট এথনিসিটি থেকে যদি আমরা এমপ্লয়ি হায়ার করি, ওই ওয়ার্কফোর্সটাকে আমরা বলি ডাইভার্সিফাইড ওয়ার্কফোর্স। ফর এক্সাম্পল গুগল, ফেসবুক, ঠিক আছে, চাইনিজ এমপ্লয়ি আছে, ভিয়েতনামিজ এমপ্লয়িজ আছে, মুসলিম নন মুসলিম আছে, এইরকম যে ভ্যারিয়েশন আছে ওয়ার্কফোর্সের মধ্যে, এদেরকে আমরা বলছি ডাইভার্সিফাইড ওয়ার্কফোর্স। সো এইটা আমরা চ্যাপ্টার 1 এ দেখেছিলাম। আমরা এই ডাইভার্সিফাইড ওয়ার্কফোর্স নিয়ে আজকে চ্যাপ্টার 2 তে ডিসকাস করব। এখন ডাইভার্সিফাইড ওয়ার্কফোর্স হচ্ছে দুই রকম হতে পারে। একটা হতে পারে সারফেস লেভেল ডাইভার্সিটি, অ্যানাদার ওয়ান ডিপ লেভেল ডাইভার্সিটি। হ্যাঁ, এখন সারফেস লেভেল ডাইভার্সিটি আসলে কিসের উপর বেস করে? ওগুলো আমরা কিছু ফ্যাক্টর দেখব, যেমন এইজ এর উপরে ডাইভার্সিটিটা হতে পারে, ডিপেন্ড করতে পারে। যেমন এখানে বলেছে যে এভরি অর্গানাইজেশন কি মনে করে, যে সব অর্গানাইজেশন মনে করে যে বয়সের সাথে সাথে এমপ্লয়িদের পারফরম্যান্স হচ্ছে ফল করে, ডিক্লাইন করে। হ্যাঁ, এইটা বলা হয় হচ্ছে আপনার ইয়েতে অর্গানাইজেশন ফলো করে না। দুইটা প্রফেশনে আমি বলবো এটা আসলে ফলো করে না, এই স্টেটমেন্টটা ফলো করে না। কোন দুইটা অকুপেশন কার আইডিয়া আছে? ডক্টর এন্ড টিচার। হ্যাঁ, টিচিং এর ক্ষেত্রে বলে যে টিচার যত ইয়াং তত বেশি হচ্ছে তার পারফরম্যান্স বেটার, বা তার নলেজ তত বেশি ভালো, আপ টু ডেট নলেজ থাকে। আর ডক্টরের ক্ষেত্রে বলা যায় যে ডক্টর যত এইজ অথবা ওল্ড, তার হচ্ছে সে তত বেশি কোয়ালিফাইড। কেন? কারণ তার এক্সপিরিয়েন্স অনেক বেশি। ঠিক আছে, দ্যাটস ওয়াই এই দুটো প্রফেশন ছাড়া সব অর্গানাইজেশন কোন রুল ফলো করে যে একটা সার্টেন এইজের পরে পারফরম্যান্স ডিক্লাইন করে। তখন আসলে আমরা কি করি, নিউ রিক্রুট করি, যেহেতু তাদের অ্যাজাইল এন্ড ডাইনামিক পারফরম্যান্স বাড়লে এক্সপেরিয়েন্স তো বাড়বে, তাহলে অন্যান্য ইয়াতে ফলো করা হয়। এক্সপেরিয়েন্স বাড়ছে। একটা ব্যাপার খেয়াল করেন যে অর্গানাইজেশন, আমরা যে বিজনেস অর্গানাইজেশন, মেইনলি কর্পোরেট অর্গানাইজেশন, ওখানে আমাদের কি করতে হয়, যে মার্কেট সবসময় চেঞ্জ হতে থাকে না? হ্যাঁ, মার্কেট যেহেতু এবার চেঞ্জিং, এই চেঞ্জের সাথে কপ আপ করতে হলে কিন্তু আমাকে আসলে ডাইনামিক মাইন্ডসেট দরকার, যেটা আসলে একটা এইজড এমপ্লয়ি দিতে পারবে না। ঠিক আছে, সো ম্যানেজারের এই যে প্রমোশনগুলো হয়, ম্যানেজারিয়াল লেভেল পর্যন্ত যেতে যেতে কিন্তু একটা ইয়াং ম্যানেজার আপনি দেখবেন না, সিইও ইয়াং হতে পারে, ম্যানেজারিয়াল লেভেলে বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কিন্তু দেখবেন যে এক্সপেরিয়েন্স পিপল থাকে, তারা জাস্ট ডিসিশন দিবে। বাট ফিল্ড ওয়ার্ক কি একজন এইজড পারসন করতে পারবে? ফিল্ড এক্সপেরিয়েন্স আবার গেদার করার জন্য আমাকে আবার ইয়াং পার্সোনাল দরকার। আচ্ছা, দেন আসে আরেকটা ফ্যাক্টরের উপর ভ্যারি করে জেন্ডার। ঠিক আছে, কিছু কিছু প্রফেশন আছে যেমন নার্সিং অথবা আর্লি চাইল্ডহুড বা প্রাইমারি স্কুলের টিচার, এইসব ক্ষেত্রে কিন্তু কিছু মিসকনসেপশন থাকে যে শুধু ফিমেলটা প্রিফারেবল, মেল হচ্ছে অ্যাপ্লাই করতে পারে না। বাট এটা আসলে একেবারে মিসকনসেপশনও বলা যায় না। কেন? কারণ মেল একজন টিচার একটা প্রাইমারি স্কুলের বাচ্চাকে হ্যান্ডেল করতে হয়, তো তার জীবিকা মানে আর্ন করতে হবে, দ্যাটস ওয়াই এই প্রফেশনটা নিয়েছে। তার কিন্তু কোনো প্যাশন নাই, মানে একটা বাচ্চা কান্না করে সে কাজ করে থাকুন দিবে। ঠিক আছে, সো তার আসলে ওই অ্যাবিলিটিটা নাই আসলে। আবার নার্সিং এর ক্ষেত্রেও কিন্তু মেয়েরা যেভাবে হচ্ছে এই প্রফেশনটা অ্যাসিমিলেট করতে পারে, মেয়েরা তেমনভাবে করতে পারে না। ঠিক আছে, এই মিসকনসেপশনগুলোর উপরে ভ্যারি করে অকুপেশন টু অকুপেশন অর্গানাইজেশনাল ডিসক্রিমিনেশন। দেন আসে রেস অ্যান্ড এথনিসিটি। এই যে ধরেন রেস, সিমিলার অরিজিন, ধরেন বাংলাদেশে এটা আছে যে একজন এমপ্লয়ি হয়তো একটা অরিজিন থেকে এসেছে, মানে সেম ডিস্ট্রিক্ট, তো সে আরেকজন এমপ্লয়ির সেম ডিস্ট্রিক্ট হলে তার প্রতি বায়াস, তাকে হয়তো প্রিভিলেজ বেশি দিচ্ছে। ঠিক আছে, এইসব ডিসক্রিমিনেশন দেখা যায় বেসড অন রেস অ্যান্ড এথনিসিটি। আচ্ছা, দেন আসেন ডিসএবিলিটি। ডিসএবিলিটির উপর ভ্যারি করে কিছু কিছু অকুপেশনে, যেমন হয়তো ফিজিক্যালি আনফিট বাট তার কাজ হচ্ছে সব ইন্টেলেকচুয়াল কাজ, সো ওখানে তাকে ডিসক্রিমিনেট করা যাবে না। ঠিক আছে, আচ্ছা, তারপর মানে সে যতক্ষণ তার রেসপন্সিবিলিটি ফুলফিল করতে পারবে, ডিউটিস ফুলফিল করতে পারবে, তখন তাকে ডিসক্রিমিনেট করা যাবে না। আচ্ছা, দেন আসে টেনিওর এন্ড রিলিজিয়ন। টেনিওর মিন্স হোয়াট? টেনিওর মিন্স হচ্ছে আপনার সেম
পজিশন সেম র্যাঙ্ক, ধরেন আপনি কি হতে চান, তোমার কি হতে চান, সিইও হতে চান, সিএ হতে চান, ওকে সিএ হতে চায়, সে হচ্ছে সিএ ফার্মে জয়েন করলো, বাট তার আগে আরো 8 জন সি আছে ওই ফার্মে, ঠিক আছে। আচ্ছা 8 জন সি আছে, সো তাদের প্রবেশন পিরিয়ড শেষ, তাদের 2 বছরের এক্সপিরিয়েন্স আছে, সো ওই অর্গানাইজেশন ডিসাইড করলো ওই 8 জনকে বেশি স্যালারি দিবে, আর ও নতুন জয়েন করেছে ওকে একটু কম স্যালারি দিবে। হ্যাঁ, এখন পজিশন র্যাঙ্ক তো সবারই সেম সিএ, ঠিক আছে, দুজনের 9 জনেরই র্যাঙ্ক সেম, বাট হচ্ছে ও একটু কম পাচ্ছে ও বেশি পাচ্ছে, কেন? কারণ হচ্ছে ওর আর বাকিদের এক্সপিরিয়েন্স বেশি, ঠিক আছে, বাকিরা আগে থেকে এফোর্ট দিয়েছে এই অর্গানাইজেশনে। এই কারণে এই যে সেম র্যাঙ্ক বাট হচ্ছে স্যালারি ডিসক্রিমিনেশন, এটাকে আমরা বলছি টেনিওর। এখন বলতে পারেন এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? সুমাইয়া মনে মনে ভাবতে পারে যে এটা নেগেটিভ, বাট আসলে এটা পজিটিভ। কেন? এখন চিন্তা করেন সুমাইয়া এখন 2 বছর পার করে ফেলেছে, তার প্রবেশন পিরিয়ড শেষ, এখন সুমাইয়া কি চাইবে না তার স্যালারিটা একটু বাড়ুক? এখন তারপর আরেকজন জয়েন করেছে, এখন কেউ চাইবে ওকেও সেম স্যালারি দিই? এটা করা যাবে না। র্যাঙ্ক সেম বাট এক্সপিরিয়েন্সের উপরে বেস করে যেই ইয়েটা ডিসক্রিমিনেশনটা হয় এটাকে আমরা বলি টেনিওর, এটা কিন্তু নেগেটিভ না, ঠিক আছে। আচ্ছা দেন আসেন রিলিজিয়ন। রিলিজিয়নের ক্ষেত্রে আমরা বলবো এই যে ধরেন বাংলাদেশ কি মুসলিম কান্ট্রি আর নন মুসলিম কান্ট্রি? মুসলিম কান্ট্রি। তো মুসলিম কান্ট্রিতে মাইনর কারা? নন মুসলিমরা, হ্যাঁ হিন্দু, আদার যে রিলিজিয়ন আছে। এখন কিছু কিছু অর্গানাইজেশন যদি এমন করে যে আমি জাস্ট মুসলিমদেরকে হায়ার করবো, নন মুসলিমদেরকে নিব না, এইটাকে আমরা বলবো রিলিজিয়াস ডিসক্রিমিনেশন। আবার ইউএস আমেরিকার দিকে যদি দেখি, ইউরোপের দিকে দেখি, ওখানে কি নন মুসলিম কান্ট্রি, তাহলে ওরা যদি ডিসাইড করে যে মুসলিমদেরকে হায়ার করবে না, ওটাকে আমরা বলবো রিলিজিয়াস ডিসক্রিমিনেশন। আচ্ছা দেন সেক্সুয়াল ওরিয়েন্টেশনে আমরা যা দেখবো মেল এন্ড ফিমেলের বেসিসে, যদি মেল এন্ড ফিমেলের বেসিসে যদি ডিসক্রিমিনেট করা হয় যে সেম র্যাঙ্ক বাট হচ্ছে মেলকে হাইয়েস্ট পে করা হচ্ছে দেন ফিমেল ওয়ার্কার, তখন ওটাকে আমরা বলবো সেক্সুয়াল ওরিয়েন্টেশন অফ ডিসক্রিমিনেশন। হ্যাঁ, এখন জেন্ডার আইডেন্টিটির মধ্যে কি আছে? জেন্ডার আইডেন্টিটি হচ্ছে ডিফারেন্ট। যে সেক্সুয়াল ওরিয়েন্টেশন আমি কি লিখেছি জাস্ট মেল এন্ড ফিমেল, আর জেন্ডার আইডেন্টিটিতে আমরা একটা এক্সট্রা লিখবো ট্রান্সজেন্ডার, ঠিক আছে। এখন ট্রান্সজেন্ডার হলে বা জেন্ডার যদি চেঞ্জ করে ফেলে, এটা তো তার পার্সোনাল ডিসিশন, এইটার উপর তার প্রফেশনাল যে রেসপন্সিবিলিটিস আর ডিউটিস আছে সেটার সাথে তো কোনো ইম্প্যাক্ট নাই, ঠিক আছে, কানেকশন নেই। সো ওইটার উপরে বেস করে যদি তাকে নিয়ে হ্যারাসমেন্টের শিকার হয়, ঠিক আছে, ওয়ার্ক প্লেসে তাকে হচ্ছে ডিসক্রিমিনেট করা হয়, প্রিভিলেজ না দেওয়া হয়, তাহলে ওটাকে আমরা বলবো জেন্ডার আইডেন্টিটি বেসড ডিসক্রিমিনেশন, ঠিক আছে। সো এই ফ্যাক্টরগুলোর উপর বেস করে আসলে একটা অর্গানাইজেশনে ডিসক্রিমিনেশন দেখা যায়। এখন ডিসক্রিমিনেশন জিনিসটা কি? ডিসক্রিমিনেশন হচ্ছে কোনো ডিফারেন্স একজন এমপ্লয়ির সাথে আরেকজন এমপ্লয়ি রাইট অথবা অপরচুনিটির মধ্যে যে ডিফারেন্সটা বা আনইকুয়াল ট্রিটমেন্ট, এটাকে আমরা বলছি ডিসক্রিমিনেশন, ঠিক আছে। এখন আনফেয়ার ডিসক্রিমিনেশন মিন্স বা ডিসক্রিমিনেশন যে টার্মটা, এটাই তো আমরা বলছি যে একজনের সাথে আরেকজনকে আমরা কি করছি, ডিফারেন্ট ওয়েতে ট্রিট করছি, তাহলে এটা তো একটু নেগেটিভ একটা টার্ম না? তো আনফেয়ার ডিসক্রিমিনেশন আবার কি? সেটা আবার কি? নেগেটিভ, উইদিন নেগেটিভ আবার কেমন হবে বলো তো? আনফেয়ার ডিসক্রিমিনেশন মিন্স হোয়াট? মানে ওইটাই তো ডিসক্রিমিনেশন। এখন আনফেয়ার ডিসক্রিমিনেশন আবার কি? মানে কোনো একটা ডিসক্রিমিনেশন হয়তো করা যায় বা করা যাবে বাট হচ্ছে করা যাচ্ছে না, ঠিক আছে। এটা একটা এক্সাম্পল আমি দেই, যেমন ধরেন এই যে বলেছি কোনটা, মেল ওয়ার্কার ফিমেল ওয়ার্কার, আচ্ছা হ্যাঁ, ট্যালেন্ট ম্যানেজমেন্ট আপনাদের একটা টপিক দিয়েছি না? আচ্ছা, আর ফান্ডামেন্টাল অফ এইচআরএম আপনারা লাস্ট সেমিস্টারে পড়েছেন না? ওখানে পারফরম্যান্স অ্যাপ্রেইজাল করেছেন। পারফরম্যান্স অ্যাপ্রেইজাল করে কি হয় আসলে? আলটিমেট টার্গেট কি? ওই যে এমপ্লয়ীদের পারফরম্যান্স বেটার করা, এমপ্লয়ীদের পারফরম্যান্স মনিটর করে কে ভালো পারফর্ম করছে, ট্যালেন্টেড এমপ্লয়ীদেরকে আইডেন্টিফাই করা এবং তাদের ট্যালেন্টের উপর বেস করে তাদেরকে এক্সট্রা বেনিফিট অর রেমুনারেশন দেওয়া, ঠিক আছে, সো দ্যাট আদার এমপ্লয়িরাও যেন তাদের পারফরম্যান্স ইনক্রিজ করে। আচ্ছা, সো এই যে আমরা পারফরম্যান্স অ্যাপ্রেজাল করছি, করে যদি আমি আইডেন্টিফাই করি যে সাদমান হচ্ছে মানে আমাদের অর্গানাইজেশনের ট্যালেন্টেড এমপ্লয়ি, হ্যাঁ বেস্ট এমপ্লয়ি, তো তাকে কি আমার পে করা উচিত না বেশি? কারণ তার এফোর্ট বেশি অর্গানাইজেশনের প্রতি। তাহলে এখন যদি আমি তাকে এক্সট্রা বেনিফিটটা না দিই, সে আমার অর্গানাইজেশনে এফোর্ট দিচ্ছে বাট তাকে আমি বেনিফিট দিচ্ছি না, তাহলে তাকে আপনার জেনারেল এমপ্লয়ীদের মতো ইকুয়ালি ট্রিট করা হচ্ছে না। এইটাকে আমরা বলছি আনফেয়ার ডিসক্রিমিনেশন। তার সাথে আসলে ডিসক্রিমিনেশন করা উচিত, যেহেতু সে বেটার পারফর্ম করছে তাকে বেটার বেনিফিট দেওয়া উচিত, কিন্তু যদি তাকে বেটার বেনিফিট না করে আপনাদের মতো ইকুয়ালি ট্রিট করি, তাহলে
আনফেয়ার ডিসক্রিমিনেশন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে বলেন আনফেয়ার ডিসক্রিমিনেশন কি পজিটিভ অর নেগেটিভ? নেগেটিভ। আচ্ছা আসেন, তো এখানে এখন দেখেন আমরা যে বলেছি একটা টার্ম এইজ, এই যে এইজ দেখলাম, জেন্ডার দেখলাম, তারপরে আর কি কি দেখলাম, ওই যে এথনিসিটি, রেস, এগুলো দেখলাম না, এগুলো তো একটা টার্ম অফ ডিসক্রিমিনেশন, এগুলোর উপর বেস করে আমরা ডিসক্রিমিনেট করি। তো এই যে একটা স্টেটমেন্ট পাওয়া গেছে না যে এইজের ক্ষেত্রে যে পারফরম্যান্স মানে এইজ যত বাড়বে পারফরম্যান্স ওই ওয়ার্কারের কমবে, এটাকে আমরা এখন জাস্টিফাই করব এই স্টেটমেন্টটাকে কিসের উপর বেস করে? একজন ওয়ার্কারের পারফরম্যান্স আসলে কয় ধরনের হতে পারে? ইন্টেলেকচুয়াল আর ফিজিক্যাল, ঠিক আছে? এই দুই ধরনের এবিলিটি দেখবো আমরা যে বয়সের সাথে সাথে আসলে কমে যায় কিনা। তাহলে আসলে এই যে দেখলাম যে এবিলিটি দুই ধরনের, একটা ইন্টেলেকচুয়াল আর একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল মানে থিংকিং অ্যাবিলিটি। বাট এখন আমরা এটা দেখবো যে আসলে আমরা যে অর্গানাইজেশন আসলে ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি বলতে কি কি চায়, তারা কি খোঁজে। সো আমি একটা ইন্টেলেকচুয়াল পারসন কিনা ওইটা হতে হলে আমার কি কি অ্যাবিলিটি লাগে, এই যে কাইন্ডস অফ অ্যাবিলিটি গুলো লাগে। সো আমরা এখন দেখে ফেলবো যে আসলে ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি বলতে কি 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 আছে। ফার্স্ট ওয়ান হচ্ছে মেমোরি, যার মেমোরি যত শার্প বা যে একটা জিনিস খুব বেশি দিন মনে রাখতে পারে বা ইজিলি ক্যাপচার করতে পারে, তা এটা একটা ওয়ান অফ দা ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি। তার মানে এখানে যতগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে বা ফ্যাক্টর আছে সবগুলো মিলে হচ্ছে বলতে হচ্ছে একজন ইন্টেলেকচুয়াল পারসন। একটাও যদি ল্যাকিংস থাকে তাহলে কিন্তু আমরা তাকে ইন্টেলেকচুয়াল পারসন বলবো না। সো মেমোরি গেল। সেকেন্ড ওয়ান হচ্ছে নাম্বার অ্যাপটিটিউড। নাম্বার অ্যাপটিটিউড হচ্ছে কেমন? ধরেন আপনারা অনেকে হচ্ছে টেবিলস বা নামটা মনে রাখতে পারেন, আবার অনেকে পারেন না, হ্যাঁ? তো যারা নামটা মনে রাখতে পারে বা ম্যাথমেটিক্স এর বেসিক ভালো, তারা কিন্তু একটা সিম্পল ইকুয়েশন হচ্ছে ক্যালকুলেটর ছাড়া করে ফেলতে পারে। আবার অনেকে হচ্ছে যাদের এই নাম্বার অ্যাপটিটিউডটা ভালো না, তারা কিন্তু 2+2 যোগ করতে হলেও ক্যালকুলেটর ইউজ করবে, আবার ভুল অ্যান্সার নিয়ে আসবে, 5 নিয়ে আসবে, ঠিক আছে? আবার ধরেন কারেন্সি এক্সচেঞ্জ করতে হলে কারেন্সি রেট, যে আপনার এত টাকা ডলারে কনভার্ট করলে কত হয়, এগুলো অনেকেই মাথায় হিসাব করে ফেলতে পারে। আবার অনেকে হচ্ছে একেবারে গুণ করে বের করে, তাই না? তো এইগুলোকে আমরা বলবো নাম্বার অ্যাপটিটিউড। মেমোরি গেল, নাম্বার অ্যাপটিটিউড গেল। দেন আসছে ভার্বাল কম্প্রিহেনশন। ভার্বাল কম্প্রিহেনশন হচ্ছে এই যে কমিউনিকেশন অথবা প্রনাউন্সিয়েশনে ফ্লুয়েন্সি আছে কিনা বা সেটি ফ্লুয়েন্ট বা ফ্লুয়েন্ট না, এই ব্যাপারটাকে আমরা বলছি ভার্বাল কম্প্রিহেনশন। দেন পারসেপচুয়াল স্পিড। পারসেপচুয়াল স্পিড আর আমি বলবো এর একেবারে অপোজিটে কোনটা আছে, স্পেশাল ভিজুয়ালাইজেশন। এই দুটো একটা আরেকটার সাথে রিলেটেড। এটা আমি একটু দেখাচ্ছি বোর্ডে যে ওয়েট, এই যে এখানে একটা জিনিস দেখাচ্ছি, এই যে একটা সিম্বল অথবা সাইন, হ্যাঁ, এটাকে কি বলবো, কি সাইন? ডাবল হেডেড অ্যারো, হ্যাঁ। তো এটা দেখলে কেউ কেউ বলবে যাদের হচ্ছে ম্যাথসে ভালো, তারা হয়তো মনে করবে এটা একটা নাম্বার লাইন। নাম্বার লাইনে আমরা বুঝি মাঝখানে হচ্ছে 0, এদিকে হচ্ছে নেগেটিভ, এদিকে হচ্ছে পজিটিভ, তাই না? আবার অনেকে হচ্ছে যারা গেম খেলে তারা আবার বলবে যে এটা ডাবল হেডেড অ্যারো, এটা দিয়ে বুঝিয়েছে হচ্ছে নাম্বার লাইন না, এটা দিয়ে বুঝিয়েছে ডিরেকশন দিয়েছে যে ইউ ক্যান গো এনি ডিরেকশন। আচ্ছা, আবার যারা হচ্ছে মুভি সিরিজ খুব বেশি দেখে তাদের কাছে আমার মনে হবে যে এটা একটা বাহুবলীর একটা তীর বা ধনুক, তাই না? তো এক একজনের কাছে কিন্তু একটা সিম্বল অথবা একটা সাইনের ইন্টারপ্রিটেশন ডিফারেন্ট, তাই না? তো এই যে ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন অফ সাইন্স অর সিম্বলস, যেমন অনেকের কাছে আমি যদি এখানে এটা আঁকিয়ে কি বলবে, সবাই বলবে এটা একটা স্টার সাইন, বাট যারা হচ্ছে একটু ডেভিল মাইন্ডেড আছে তারা আমার বলবে এটা হচ্ছে ইলুমিনাতির সাথে রিলেটেড কোনো একটা সাইন, ঠিক আছে? আচ্ছা, তো এইখানে একজন একইভাবে যে ইন্টারপ্রিট করবে এই সিম্বল অথবা সাইনগুলোকে, এগুলোকে আমরা বলছি স্পেশাল ভিজুয়ালাইজেশন। আর এখন হাউ ফাস্ট এই যে সাইন্স আর সিম্বলগুলোকে কত ফাস্ট কেউ ইন্টারপ্রিট করছে ওইটাকে আমরা বলছি পারসেপচুয়াল স্পিড, ঠিক আছে? তো সাইন্স এন্ড সিম্বল রিলেটেড অ্যাবিলিটিকে আমরা বলছি স্পেশাল ভিজুয়ালাইজেশন। এটা হাউ ফাস্ট দে ক্যান ইন্টারপ্রিট, এটাকে আমরা বলছি পারসেপচুয়াল স্পিড, ঠিক আছে? একটা গ্লান্স দেখে অনেকে ইন্টারপ্রিট করে ফেলবে, ঠিক আছে? আর যদি অ্যাকুরেটলি করে তাহলে বলবো তার পারসেপচুয়াল স্পিড কেমন, ভালো। আচ্ছা, আর বাকি আছে দুইটা, এটা আমি এখানে লিখেছি, একটা হচ্ছে ইন্ডাকটিভ আর একটা হচ্ছে ডিডাকটিভ রিজনিং, ঠিক আছে? তো এখানে দেখেন ইন্ডাকটিভ রিজনিং বলতে আমরা কি বুঝবো? ফার্স্ট অফ অল বুঝেন যে ইন্ডাকটিভ এন্ড ডিডাকটিভ রিজনিং আসলে কি। ইন্ডাকটিভ মানে রিজনিং মানে হচ্ছে আমি কোনো ডিসিশন নিব, ঠিক আছে? এই যে
এগুলো আসলে যে মেমোরি আছে, নাম্বার অ্যাপটিটিউড আছে, এগুলো নিয়ে আসলে আমি কি করছি, ডিসিশন নিচ্ছি না, মেক করছি না। আচ্ছা, সো ইন্ডাকটিভ এন্ড ডিডাকটিভ হচ্ছে টু টাইপস অফ ডিসিশন মেকিং। এখন কেমন ডিসিশন মেকিং, কারণ আজকে সকালে ওয়েদার কেমন ছিল, বৃষ্টি ছিল। ক্যাটস এন্ড ডগস, হ্যাঁ, তো এই ওয়েদারে আপনার কিন্তু বের হওয়ার সময় এক ধরনের প্রিপারেশন, আর যেদিন একেবারে ওয়েদার ভালো থাকে ওই দিন কিন্তু আরেক ধরনের প্রিপারেশন। যেমন যে আজকে বের হওয়ার সময় আপনার কি কি কনসিডার করতে হয়েছে, কি কি ফ্যাক্টর, যেমন আগে আমার আমব্রেলা ক্যারি করতে হবে অথবা রেইনকোট ক্যারি করতে হবে, বা আমি কি আজকে ট্রান্সপোর্টেশন পাবো কিনা, আমার আজকে কত আর্লি বের হতে হবে, ঠিক আছে। তারপর আর কি কি ফ্যাক্টর, ট্রাফিক পেতে পারি আমি, সো আমার আরো আগে আর্লি বের হতে হবে। সো যত পসিবল ফ্যাক্টরস আছে সবগুলো কনসিডার করে যদি আমি কোনো ডিসিশন নিই, এটাকে আমরা বলছি ইন্ডাকটিভ রিজনিং। রিজনিং, হ্যাঁ রিজনিং। আর যদি স্পেসিফিক একটা জিনিসকে কনসিডার করি, স্পেসিফিক কোনো ফ্যাক্টর কনসিডার করে ডিসিশন নিই, ওইটাকে আমরা বলছি ডিডাকটিভ রিজনিং। যেমন ধরেন আজকে আপনি জাস্ট ওয়েদারকে কনসিডার করলেন, আজকে আপনার আগে পৌঁছাতে হবে, সব ছাতা কিছু নিলেন না, ব্রেকফাস্ট করলেন না, আপনি মার সাথে কথাবার্তা না বলে বের হয়ে গেলেন, ঠিক আছে। তো এইটাকে আমরা বলছি ডিডাকটিভ রিজনিং, মানে আপনি আদার ফ্যাক্টরস কনসিডার না করে জাস্ট একটা স্পেসিফিক টার্গেটের জন্য আপনি ডিসিশন নিলেন, ঠিক আছে, যে আজকে আমার আগে যেতেই হবে, সো আমি বৃষ্টিও তোয়াক্কা করলাম না, মায়ের দোয়াও তোয়াক্কা করলাম না, একবারে বের হয়ে গেলাম, ঠিক আছে। মা বলল ব্রেকফাস্ট করে বের হও, তুমি ব্রেকফাস্ট না করে বের হয়ে গেলে, ঠিক আছে। ওকে, এখন আমরা এটাকে অর্গানাইজেশনাল বিহেভিয়ারে প্লট করব। অর্গানাইজেশনাল বিহেভিয়ারে ইন্ডাকটিভ রিজনিং কি আর ডিডাকটিভ রিজনিং কি, এতক্ষণ তো রিয়েল লাইফ এক্সাম্পল দেখলেন, তাই না। তো ইন্ডাকটিভ রিজনিং এ আমরা বলতে পারি কি বলতে পারি, যে কনসিডারিং অল ফ্যাক্টরস, পসিবল ফ্যাক্টরস, আর এখানে স্পেসিফিক ফ্যাক্টরস। ওকে, এখন আসেন এই যে স্পেসিফিক ফ্যাক্টর, এইটা আবার এখন অর্গানাইজেশন আসে। এখন দেখেন ডিডাকটিভ রিজনিং আর ইন্ডাকটিভ রিজনিং এর মধ্যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, কার কি মনে হচ্ছে? ইন্ডাকটিভটা কি পজিটিভ, পজিটিভ, আর ডিডাকটিভটা নেগেটিভ, কারণ সে হচ্ছে শুধু একটা স্পেসিফিক ফ্যাক্টরকে কনসিডার করে। এবার আমি একটা কনটেক্সট বলি, এবার আপনারা বলবেন যে আসলে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। ধরেন আপনারা প্রিন্সিপালস অফ মার্কেটিং পড়েছেন না, হ্যাঁ ওখানে একটা কনসেপ্ট ছিল না, এসটিপি, মার্কেটিং এসটিপি। হ্যাঁ হ্যাঁ, এসটিপি অ্যানালিসিস, এসটিপি অ্যানালাইসিস না, সেগমেন্টেশন, পজিশনিং এন্ড হচ্ছে টার্গেটিং। মার্কেট সেগমেন্টেশন, মার্কেট টার্গেটিং, মার্কেট পজিশনিং, হ্যাঁ। এখন সেগমেন্টেশন মিন্স হোয়াট, ধরেন আপনি একটা স্পেসিফিক কাস্টমারকে ফোকাস করছেন, যেমন এক্সাম্পল দিচ্ছি ওপো এন্ড ভিভো। ওপোর ইউজার কারা? 65 ইয়ার্স ওল্ড পিপল। পিপল, এই আপনি হাসছেন, বলেন এই ওপোর ইউজার কারা? 65 ইয়ার্স ওল্ড পিপল কারা? নিউ জেনারেশন, ইয়াংস্টার্স, ঠিক আছে। তো ইয়াং জেনারেশনরা হচ্ছে ওপো কেন জিবে ভাগ্য হচ্ছে, ওপোকে কেন প্রেফার করবে, কেন? ওখানে কি ফিচার আছে? ক্যামেরা ফিচার আছে, সো দ্যাট ইউ ক্যান মেক বেটার টিকটক ভিডিওস, তাই না। সো এই যে ক্যামেরা পারফরম্যান্স কারা চায়? ইয়াং পিপলরা চায়। দ্যাটস ওয়াই আমাদের ওই ওপোদের টার্গেট আসলে কারা? ইয়াং কাস্টমাররা না। সো এই যে স্পেসিফিক কাস্টমারদেরকে নিয়ে যদি আমি কাজ করি, টার্গেট করে একটা ডিসিশন নিই যে আমি ক্যামেরা ফিচারটা বেটার দিলে তারা বেটার, আমার বেটার সেল হবে, আমি বেটার প্রফিট করতে পারবো। একটা স্পেসিফিক টার্মকে যদি আমি কনসিডার করি, এখানে কিন্তু আমার বেনিফিট বেশি হচ্ছে, আমি প্রফিট বেশি, মার্কেট শেয়ার আমার উইদিন ন্যারো স্প্যান অফ টাইম আমি মার্কেট শেয়ার বেশি পেয়ে যাচ্ছি। এইখানে তাহলে আমার কি আউটকাম কেমন আসছে, পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। সো সামহাউ আপনাকে কিন্তু অ্যাজ এ ম্যানেজার ডিডাকটিভ রিজনিংও জানতে হবে, ইন্ডাকটিভ রিজনিংও জানতে হবে। সবসময় যে সব ফ্যাক্টরকে কনসিডার করবেন সেটা কিন্তু আবার অ্যাকসেপ্টেড না, আপনাকে বোথ ওয়ে হচ্ছে প্রিপেয়ার থাকতে হবে। সো এখন দেখেন যে যতগুলো ফ্যাক্টর আছে, এই সবগুলো ফ্যাক্টর যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি বলতে পারবেন আপনি একজন ইন্টেলেকচুয়াল পারসন, ঠিক আছে। আরেকটা অ্যাবিলিটি আছে, আরেকটা অ্যাবিলিটি কি? নাম্বার অ্যাপটিটিউড, ফিজিক্যাল অ্যাবিলিটি। আমরা যখন পড়েছি ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটির মধ্যে ফ্যাক্টরগুলো পড়েছি, এখন ফিজিক্যাল অ্যাবিলিটির মধ্যে আমরা জাস্ট রেফার করব কি স্ট্রেংথ, ফ্লেক্সিবিলিটি এন্ড আদার কোঅর্ডিনেশন, আদার ফ্যাক্টরস, ঠিক আছে। তো ফিজিক্যাল অ্যাবিলিটির মধ্যে কয় ধরনের ফ্যাক্টর দেখব? তিন ধরনের, স্ট্রেংথ ফ্যাক্টরস, ফ্লেক্সিবিলিটি আর হচ্ছে আদার ফ্যাক্টর। তো স্ট্রেংথ ফ্যাক্টরের মধ্যে দেখবেন যে ডায়নামিক স্ট্রেংথ। ডায়নামিক হচ্ছে সে কি এক জায়গায় মানে একই কাজ রিপিটেডলি করছে নাকি ডিফারেন্ট কাজ করতে পারে, মাল্টিটাস্কার কিনা, এটাকে আমরা বলছি ডায়নামিক স্ট্রেংথ, ঠিক আছে।
তারপর ট্রাঙ্ক স্ট্রেংথ, ট্রাঙ্ক বলতে আমরা কি বুঝি, ট্রাঙ্ক মানে কি, তার মানে যে হাতির সুর বুঝি কেউ কেউ, আবার কেউ কেউ বুঝি হচ্ছে ওই যে বড় সিন্ধুক, ট্রাম্পেটের মতো সিন্ধুক হ্যাঁ, বাক্স, ট্রেজার বক্স, ঠিক আছে। তো ট্রাঙ্ক বলতে এক একজন এক একটা বুঝি। এখন থেকে আমরা অর্গানাইজেশনাল বিহেভিয়ারের ভাষায় ট্রাঙ্ক বলতে বুঝবো লোয়ার পোরশন অফ আওয়ার বডি, ঠিক আছে, অ্যাবডোমেন থেকে শুরু করে লোয়ার পোরশন অফ আওয়ার বডি। সো এই যে অ্যাবডোমিনাল থেকে লোয়ার পোরশন অফ আওয়ার বডি স্ট্রেংথ যাদের বেশি তাদেরকে আমরা বলবো ট্রাঙ্ক স্ট্রেংথ। এখন বলেন যে আমরা এগুলো কেন করছি, এগুলো করছি কেন, অর্গানাইজেশনে বা অকুপেশন টু অকুপেশন কিন্তু স্ট্রেংথ এর ডিফারেন্স দরকার হয়। যেমন সুইমার্স মানে যারা হচ্ছে অ্যাথলেটদের জন্য কিন্তু স্পেসিফিক স্ট্রেংথটাকে ফোকাস করা হয়। যেমন একজন মানে আপনারা অলিম্পিক গেমস দেখেন কিনা আমি জানি না, অলিম্পিক গেমস দেখেন তো। সো মাইকেল ফেলপসের নাম শুনেছেন না? হ্যাঁ উনি একজন সুইমার 7বার গোল্ড পেয়েছে, 7বার গোল্ড পেয়েছে ডিফারেন্ট স্টাইলের সুইমিং এ, ওকে কেউ বিট করতে পারে না, 100 মিটার করে সবগুলোই চ্যাম্পিয়ন, ওকে কেউ বিট করতে পারে না। হ্যাঁ, সো ওর কোন স্ট্রেংথটা বেশি, ওর কিন্তু আপার পোরশনে, ঠিক আছে, আপার পোরশনের স্ট্রেংথটা বেশি, এই কারণে ওকে কেউ বিট করতে পারে না। সো অ্যাথলেটদের জন্য কিন্তু আবার এই যে এই ওই অকুপেশনের জন্য স্পেসিফিক স্ট্রেংথের দরকার হয়। আবার আপনি যদি একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে গার্মেন্টস ওয়ার্কার হন, সেখানে কিন্তু আপনার কোন ইয়েটা লাগবে, ডাইনামিক ফ্লেক্সিবিলিটি, আচ্ছা ওটা ফ্লেক্সিবিলিটি যাবো, বাট এখানে হচ্ছে আপনার এটা লাগবে যে আপনি একই কাজ রিপিটেটিভ ওয়েতে করতে পারছেন কিনা। সো ডিফারেন্ট অকুপেশনে ডিফারেন্ট স্ট্রেংথ আপনার জানতে হয়। এখন আমরা এটা কেন করছি, কারণ অর্গানাইজেশনে যখন আমরা ম্যানেজারিয়াল পোস্ট হোল্ড করব অথবা যখন আমরা অ্যাজ এমপ্লয়ি অ্যাপ্লাই করবো, তখন তো আমাদের জানতে হবে যে কোন অকুপেশনে কোন জিনিসটা প্রেফার করছে তারা, তাই না? আচ্ছা ট্রাঙ্ক স্ট্রেংথ মানে কি, মানে নিচের লোয়ার পোরশন অফ বডি স্ট্রেংথ, কোর ভ্যালু যেখানে লেখা আছে যে অ্যাবিলিটি টু এক্সটেন্ড মাসেলস স্ট্রেংথ ইউজিং দ্য ট্রাঙ্ক, এখানে বলা আছে ট্রাঙ্ক কি, পার্টিকুলারলি অ্যাবডোমিনাল মাসেলস। অ্যাবডোমিনাল মাসেলস মানে হচ্ছে আপনার হিপ থেকে লোয়ার পোরশন, ঠিক আছে। আচ্ছা, স্ট্যাটিক স্ট্রেংথটা কি, স্ট্যাটিক স্ট্রেংথ হচ্ছে অ্যাবিলিটি টু এক্সটেন্ড ফোর্স অ্যাগেইনস্ট এক্সটার্নাল অবজেক্ট। এক্সটার্নাল অবজেক্ট থেকে ধরেন আপনি এখন রাস্তা দিয়ে বের হয়েছেন, ঝড় তুফান শুরু হয়ে গেল, ঠিক আছে। সো এক্সটার্নাল অবজেক্টকে আপনি কিভাবে হ্যান্ডেল করছেন, এই স্ট্রেংথটাকে আপনি বলছেন স্ট্যাটিক স্ট্রেংথ, ঠিক আছে। আরেকটা হচ্ছে এক্সপ্লোসিভ স্ট্রেংথ, ধরেন আপনার মাথার উপরে এই সিলিংটা ভেঙে পড়লো, এখন কি আপনি এটার মধ্যে নিচে বসে থাকবেন নাকি এটাকে ধরে মানে আটকানো ট্রাই করবেন? যখন আটকানো ট্রাই করবেন তখন কি করবেন, আপনি অল্প একটু স্ট্রেংথ দিবেন নাকি আপনার শরীরে যত স্ট্রেংথ আছে সবটা দিয়ে ট্রাই করবেন? এটাকে আপনি বলছেন এক্সপ্লোসিভ স্ট্রেংথ, মানে আপনি ধারণার বাইরে যে এমন একটা সিচুয়েশনে আপনি শক্তি কোথা থেকে এসেছে আপনি বলতে পারেন না, ঠিক আছে, এটাকে আপনি বলছেন এক্সপ্লোসিভ স্ট্রেংথ। আচ্ছা, ফ্লেক্সিবিলিটি ফ্যাক্টর কোনটা? ফ্লেক্সিবিলিটি ফ্যাক্টর দুই ধরনের, একটা হচ্ছে এক্সটেন্ড, একটা হচ্ছে ডাইনামিক। এক্সটেন্ড হচ্ছে যেটা যে এবিলিটি টু মুভ দ্য ট্রাঙ্ক এন্ড ব্যাক মাসলস, নট অনলি ট্রাঙ্ক বাট অলসো ব্যাক মাসলস, এটাকে আমরা বলছি এক্সটেন্ড ফ্লেক্সিবিলিটি। আর ডাইনামিক ফ্লেক্সিবিলিটি আমরা বলবো শুধু র্যাপিড এন্ড ফাস্ট মুভমেন্ট, যেমন হচ্ছে একটা ওয়ার্কার যারা হচ্ছে মেশিন ওয়ার্ক করে তাদের কিন্তু যত দ্রুত বা র্যাপিড আসবে, ফ্লেক্সিবিলিটি আসবে, তাদের কিন্তু প্রোডাক্টিভিটি আরো বেশি বেড়ে যায়। তো ওখানে আমরা আবার দেখবো তার ডাইনামিক ফ্লেক্সিবিলিটি আছে কিনা। আচ্ছা, দেন আসেন আদার ফ্যাক্টর কি কি আছে, বডি কোঅর্ডিনেশন, ব্যালেন্স এন্ড স্ট্যামিনা। এখন বডি কোঅর্ডিনেশন মানে কি, ধরেন আপনার হাতে একটা মশা পড়েছে, মশা বসেছে, আপনি আপনার ব্রেন সিগন্যাল দিবে কোথায়, হাতেই আপনি জ্বর মারবেন, বাট হাতে মশা বসেছে কিন্তু আপনি মারলেন হচ্ছে গালে, হ্যাঁ, এটাকে আপনি কি বলবেন, আপনার বডিতে কি কোঅর্ডিনেশন আছে? নাই, ঠিক আছে। তো এটাকে আপনি বলছেন বডি কোঅর্ডিনেশন। ব্যালেন্স হচ্ছে কোনটা, আপনি যে কলার খোসার মধ্যে পা পিছলে গেল, আপনি নিজেকে কিভাবে ব্যালেন্স করলেন, পড়েই গেলেন নাকি কোনোভাবে সামহাউ ইউ হ্যাভ টেকেন কন্ট্রোল। আচ্ছা, আর স্ট্যামিনাকে কি বলবো, স্ট্যামিনাকে বলবো হচ্ছে আপনি একটা কাজ করে কি আর্লি টায়ার্ড হয়ে যান নাকি কাজ অনেকক্ষণ পরে টায়ার্ড হন, ঠিক আছে। সো এটাকে আমরা বলছি লেভেল অফ এনার্জি, যে যার যত লেভেল অফ এনার্জি সে কিন্তু তত লেট করে টায়ার্ড হবে, সো এটাকে আমরা বলছি স্ট্যামিনা, ঠিক আছে। সো ফিজিক্যাল যে অ্যাবিলিটি, এটাকে আমরা 9টা ভাবে ক্লাসিফাই করেছি, বলেন তো কি কি? ডাইনামিক স্ট্রেংথ, ডাইনামিক স্ট্রেংথ, ট্রাঙ্ক স্ট্রেংথ, স্ট্যাটিক স্ট্রেংথ, এক্সপ্লোসিভ স্ট্রেংথ, এক্সটেন্ডেড ফ্লেক্সিবিলিটি, ডাইনামিক ফ্লেক্সিবিলিটি, বডি কোঅর্ডিনেশন, ব্যালেন্স এন্ড স্ট্যামিনা। ওকে, আপনি বলেন, সব 9টার নাম বলেন। ডাইনামিক স্ট্রেংথ, ট্রাঙ্ক স্ট্রেংথ, তারপরে স্ট্রেংথ, 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 স্ট্রেংথ। এই যে আপনার ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটির মধ্যে কোনটার ঘাটতি আছে বলেন? ভার্বাল কম্প্রিহেনশনের ঘাটতি আছে, ঠিক আছে। এই যে স্ট্রেংথ কে বলছেন কি জানি বলছেন, বলেন। তারপরে এক্সপ্লোসিভ স্ট্রেংথ, এক্সপ্রেসিভ স্ট্রেংথ, তারপরে
কোঅর্ডিনেশন, balance, statement. ওকে আমরা পরে এই টপিকে চলে যাই। বেসিক্যালি আমরা এই দুই ধরনের ইয়ে দিয়ে আর কি ক্লাসিফাই করি যে একজন এমপ্লয়ির ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি আর ফিজিক্যাল অ্যাবিলিটির উপরে যে তার পারফরমেন্স কি ফল করছে নাকি আরো ইনক্রিজ করছে, ঠিক আছে। এখন আসেন, সো দেখেন ইন্টেলেকচুয়াল যে অ্যাবিলিটি ওটা কি আরো কিন্তু এক্সপ্যান্ড হয়, ঠিক আছে। কারো কোনো ল্যাকিংস থাকলে, যেমন ওর হয়তো নিউমেরিক্যাল যেই একটা পড়েছে না, নিউমেরিক্যাল অ্যাবিলিটি হয়তো ওইটা ভালো, অথবা হচ্ছে তার স্পেশাল ভিজুয়ালাইজেশন ওইটা ভালো, সিম্বলকে খুব ভালো ইন্টারপ্রিট করতে পারে, বাট জাস্ট তার ভার্বাল কম্প্রিহেনশন একটু ল্যাকিংস আছে, এটা কিন্তু সে ওভারকাম করতে পারে প্র্যাকটিসের মাধ্যমে। সো ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি কিন্তু বারবার ইনক্রিজ করবে ডে বাই ডে, বাট ফিজিক্যাল অ্যাবিলিটি কি ডে বাই ডে ইনক্রিজ করবে নাকি ফল করবে? ফিজিক্যাল অ্যাবিলিটি কিন্তু যেমন স্ট্যামিনা, স্ট্রেংথ এগুলো বা ফ্লেক্সিবিলিটি এগুলো আস্তে আস্তে ডিটোরিয়েট করবে। সো এখানে এখন আমাদের দরকার কি, আমাদের অর্গানাইজেশন আসলে চাচ্ছে যে আমরা দেখেছি না যে বডি কোঅর্ডিনেশন, ওটা তো শুধু ফিজিক্যাল অ্যাবিলিটির মধ্যে। সো অর্গানাইজেশন এখন কি চাচ্ছে 21st সেঞ্চুরিতে চাচ্ছে যে এমপ্লয়িরা কেমন হয় ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি আর ফিজিক্যাল অ্যাবিলিটির মধ্যে যেন তারা কোঅর্ডিনেট করতে পারে, ঠিক আছে। যেমন ধরেন যাদের হচ্ছে ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি আছে তারা কি অ্যাথলেট হতে পারবে? মানে শুধু ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি থাকলে তারা অ্যাথলেট হতে পারবে না। শুধু ফিজিক্যাল অ্যাবিলিটি থাকলে সে কি ম্যানেজার হতে পারবে না। আচ্ছা, সো ইন্টেলেকচুয়াল এন্ড ফিজিক্যাল বোথ যদি থাকে তাকে আমরা কোনো ম্যানেজারিয়াল বা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে অফার করতে পারি, ঠিক আছে। এখন হচ্ছে কি চাচ্ছে 21st সেঞ্চুরিতে ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি এন্ড ফিজিক্যাল অ্যাবিলিটির মধ্যে তারা কোঅর্ডিনেশন চাচ্ছে। সো এটা কিভাবে কোঅর্ডিনেট করা যায়, এখানে আমরা দেখেছি যে ফার্স্ট অফ অল আমরা এটাকে কি করব, এই যে ডাইভার্সিফাইড যে ওয়ার্কফোর্স আছে তাদেরকে ইফেক্টিভলি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে তাদেরকে একটা গ্রুপে ফেলতে হবে আইদার, অথবা তাদেরকে একটা প্রোগ্রাম অর্গানাইজ করতে হবে। প্রোগ্রামটা 3টা লেয়ার আছে, কি কি? টিচ লিগাল ফ্রেমওয়ার্ক, টিচ দ্য মার্কেট অ্যাডভান্টেজ অ্যান্ড ফস্টার দ্য স্কিলস অ্যান্ড অ্যাবিলিটিস অফ অল ওয়ার্কার্স, ঠিক আছে। সো এখন দেখেন লাস্ট সেমিস্টারে আমি আপনাদের একটা কোর্স নিয়েছিলাম যে লিগাল অ্যাসপেক্টস অফ বিজনেস, ওইটা হচ্ছে আপনাদের বিজনেসের জন্য বা বিবিএ এমবিএ মিলিয়ে একটা হচ্ছে ল এর কোর্স, যেটা হচ্ছে সবসময় মানে পৃথিবীর যে কান্ট্রিতেই যান বিবিএ এমবিএ এর জন্য ম্যান্ডেটরি একটা কোর্স, হ্যাঁ। এখন দেখেন এখানে কি বলেছে যে অর্গানাইজেশনে যদি আপনার ডাইভার্সিটি প্রোগ্রামটাকে ইফেক্টিভলি রান করতে হয়, তারা ফার্স্ট ক্রাইটেরিয়া কি দেখে যে এমপ্লয়িটার লিগাল নলেজ কেমন আছে। যেমন ধরেন একটা এক্সাম্পল দিচ্ছি, কোনো অর্গানাইজেশনে এখন কাদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, কোন এমপ্লয়িদেরকে প্রায়োরিটি দেওয়া হয় জানেন? যাদের নলেজ বেশি আছে, ল রিলেটেড নলেজ যাদের ক্লিয়ার আছে। যেমন ধরেন সব অর্গানাইজেশনে হচ্ছে লিগাল অ্যাফেয়ার্স হ্যান্ডেল করার জন্য কাদেরকে হায়ার করতে হয় এক্সট্রা করে? অ্যাডভোকেট অথবা লয়ারদের হায়ার করতে হয়। এখন ধরেন যদি আপনাকে বলা হলো যে ইন্টারভিউতে কিন্তু জিজ্ঞাসা করে যে কোন কোর্সটা বিবিএ এর কোন কোর্সটা আপনি ভালো পারেন, সেখান থেকে কিন্তু কোশ্চেন করা হয়। তো আপনি কোনোভাবে যদি জানেন যে আপনি যে কমার্শিয়াল ল অ্যান্ড লেবার ল ভালো করে পড়েছেন এবং আপনাকে কোশ্চেন করে স্যাটিসফাই, তখন কিন্তু আপনাকে আরও এক্সট্রা স্যালারি দিয়ে আপনাকে নেবে। কারণ আলাদা আলাদা করে যদি লয়ার হায়ার করতে হয় তার চেয়ে আপনাকে যদি একটা এইচআর পজিশনে নিল, বাট আপনি তাদের স্ট্যাটিউটরি অ্যাফেয়ার্স হচ্ছে হ্যান্ডেল করতে পারছেন, তখন কিন্তু আপনি অলরেডি সিলেক্টেড প্লাস হচ্ছে এক্সট্রা বেনিফিট পাচ্ছেন, ঠিক আছে। সো সেমিস্টারের শুরুতে কিন্তু বলেছিলাম যে নোট করেন, সিম্পল টার্মগুলো পড়ে রাখেন, এটা আজীবন লাগে। এখানে এখন দেখছেন যে অর্গানাইজেশনের ফার্স্ট ক্রাইটেরিয়া কি? টিচ লিগাল ফ্রেমওয়ার্ক। সেকেন্ড ওয়ান কি বলেছে? টিচ দ্য মার্কেট অ্যাডভান্টেজেস। এখন আপনাকে দেখেন যে এমপ্লয়িদের কাছে জানতে চায় যে আপনাকে হায়ার করলে কেন আমরা বেনিফিটেড হবো, এই কোশ্চেনটা ফেস করতে হয় না? এইটা হচ্ছে সেকেন্ড ওয়ান, টিচ দ্য মার্কেট অ্যাডভান্টেজ। আমরা এই যে দেখলাম না যে দুই ধরনের রিজনিং, যে ইন্ডাকটিভ এন্ড ডিডাকটিভ রিজনিং এর মধ্যে কোনটাকে ফোকাস করতে হয়? আমরা কি স্পেসিফিক ফ্যাক্টরকে ফোকাস করব, নিশ মার্কেট নাকি হচ্ছে ওভারঅল মার্কেটকে ফোকাস করব? আপনারা বলেছেন যে স্পেসিফিক আসলে নেগেটিভ, আসলে কিন্তু স্পেসিফিকটাও হ্যান্ডেল করতে জানতে হবে, ওভারঅল মার্কেটকেও হ্যান্ডেল করতে জানতে হবে। দুই ধরনের যদি কোঅর্ডিনেশন থাকে আপনার মধ্যে, তখন তারা বুঝবে কি আপনি অলরেডি ফিট ফর দিস জব, যেহেতু আপনার কে নিলে তাদের মার্কেট অ্যাডভান্টেজ হায়ার। আর থার্ড ওয়ান কি বলেছে যে ফস্টার দ্য স্কিলস এন্ড অ্যাবিলিটিস অফ অল ওয়ার্কার্স। এখানে হচ্ছে কি কোন ওয়ার্কারের অ্যাবিলিটি, কোন ওয়ার্কারের স্কিলস কেমন সেটা সম্পর্কে আইডিয়া রাখা। যেমন ধরেন একটা যদি আমার সফটওয়্যার টেক বেসড একটা পোস্টে যদি আমি একজন বিবিএমবিএ হোল্ডারকে নেই, আমার কি রিকোয়ারমেন্ট ফুলফিল হবে অর্গানাইজেশনের? না, হবে না। আবার ধরেন আমার একটা অর্গানাইজেশনে ইঞ্জিনিয়ারিং লেভেলে আমি যদি এইচআর পজিশনে অথবা ম্যানেজারিয়াল লেভেলে যদি আমি একজন ইঞ্জিনিয়ারকে হায়ার করি, আমার কি রিকোয়ারমেন্ট, কোম্পানির রিকোয়ারমেন্ট ফুলফিল হবে? হবে না। সো আগে আমার আইডেন্টিফাই করতে হবে যে কোন এমপ্লয়ি বা কোন ওয়ার্কারের স্কিলস অ্যান্ড এবিলিটি কেমন, সেটার উপর বেস করে আমি তাদেরকে ম্যানেজ করবো। সো আমার ওভারঅল আইডিয়াটাই কি ছিল যে আমার যে ডাইভার্সিফাইড ওয়ার্কফোর্স আছে তাদেরকে আমি কিভাবে ম্যানেজ করবো, করলে আমি এটাকে অপরচুনিটি বলতে পারবো। সো ম্যানেজ করার জন্য 3টা ফ্রেমওয়ার্ক এখানে
বলেছি অলরেডি, এটার মধ্যে সামারি টেক। সামারি ছিল কি, আমরা একটা অর্গানাইজেশনে কাজ করলে ডাইভার্সিফাইড ওয়ার্কফোর্স থাকতে পারে, ঠিক আছে। এখন ধরেন গুগলে কাজ করলেন, কিন্তু আপনি ওখানে কি ঈদুল আজহা, ঈদুল ফিতরের হলিডে পাবেন? না বাবা। ওই দেশে তো ওখানে এগুলো নাই। তো এমপ্লয়ীদেরকে যদি তারা ইকুয়ালি ট্রিট করতে চায়, তাহলে তারা কি করবে, নন মুসলিম যে ওয়ার্কার আছে তাকে হয়তো ওই দিন ডিউটি দিবে, আপনাকে হলিডে দিয়ে দিবে, তখন তারা এমপ্লয়ি ইকুইটি মেনটেন করছে। সো এই কনসেপ্ট থেকে আমরা ওয়ার্কফোর্স ডাইভার্সিটি নিয়ে ডিসকাস করি। এখন ওয়ার্কফোর্স ডাইভার্সিটি কিভাবে হতে পারে, জেন্ডার বেসিসে হতে পারে, আপনার রেস এন্ড এথনিসিটি হতে পারে, এজ হতে পারে, রিলিজিয়ন হতে পারে, টেনিওর হতে পারে, আমরা এগুলো দেখলাম। তারপরে দেখলাম যে এই যে স্টেটমেন্ট দিচ্ছে যে এজ বাড়লে পারফরমেন্স ফল করে, টেনিওর হলে এটা কি ডিসক্রিমিনেশন কিনা, এইগুলো আমরা দেখলাম কিসের উপর বেস করে, দুইটা অ্যাবিলিটির উপর বেস করে। এভরি ওয়ার্কার শুড হ্যাভ or should possess these two types of ability. Number one is intellectual ability, second one is physical ability. Intellectual ability কয়েকটা ফ্যাক্টর দেখেছি, যেগুলো সবগুলোই আপনার কম্বিনেশন থাকতে হবে। কি কি বলেন, কি কি? ভার্বাল কম্প্রিহেনশন, মেমোরি, স্পেশাল ভিজুয়ালাইজেশনের সাথে আরেকটা রিলেটেড, Speed, পারসেপচুয়াল স্পিড, দেন তারপর যে ভার্ব, নিউমেরিক্যাল, নিউমেরিক্যাল, নাম্বার অ্যাপটিটিউড, নাম্বার অ্যাপটিটিউড, আর এই দুটো এখানে আছে, একটা কি ইন্ডাকটিভ আর ডিডাকটিভ রিজনিং, ঠিক আছে। তো এই ফ্যাক্টরগুলোর কম্বিনেশন থাকলে আমরা বলবো আপনার একজন ইন্টেলেকচুয়াল পারসন। আর ফিজিক্যাল অ্যাবিলিটির মধ্যে আমরা দেখেছি 9টা টাইপ, ঠিক আছে। 4টা ছিল কি স্ট্রেংথ, 2টা ছিল কি ফ্লেক্সিবিলিটি, আর 3টা ছিল আদার ফ্যাক্টরস, ঠিক আছে। তারপরে আমরা দেখলাম যে এইগুলোকে যদি কোঅর্ডিনেট করতে পারি, তাহলে আমি আসলে একটা ওয়ার্কফোর্সকে ডাইভার্সিফাইড ওয়ার্কফোর্সকে ম্যানেজ করতে পারবো ইজিলি। তো লাস্টে সামারি দিয়েছে যে আমাদের কেমন ভাবে সিলেক্ট করতে হবে বেসড অন দ্য স্কিলস এন্ড অ্যাবিলিটিস, এন্ড দেন মাস্ট বি অনগোয়িং কমিটমেন্ট। যে এই যে ডাইভার্সিফাইড ওয়ার্কফোর্সকে আপনি ম্যানেজ করছেন, এটা কিন্তু আপনার অনগোয়িং প্রসেস হতে হবে। ধরেন আপনি একটা রিক্রুটমেন্ট করলেন, এখানে ওয়ার্কফোর্সকে আপনি আপনার ইচ্ছা মতো ইয়ে করলেন, ডিরেকশন দিলেন, কিন্তু পরে আর আপনি স্কিলস এন্ড অ্যাবিলিটি ওয়াইজ হচ্ছে তাদেরকে প্লেসমেন্ট করতে পারছেন না, তাহলে কিন্তু আবার পারফরম্যান্স ডিটোরিয়েট করবে। সো এটাকে বলেছে যে অনগোয়িং প্রসেসে রাখতে হবে, যেন আপনার কম্বিনেশনটা এন্ড কোঅর্ডিনেশনটা মেইনটেইন হয়, ঠিক আছে। সো বলেছে যে লাস্টে কি বলেছে, ম্যানেজারিয়াল ইমপ্লিকেশনে যে আপনার ওয়ার্কফোর্স ডাইভার্সিটিটা আসলে কি করতে হবে, থেমে রাখতে হবে নাকি কন্টিনিউয়াসলি ইমপ্লিমেন্ট করতে হবে, এটা অনগোয়িং একটা প্রসেস মেইনটেইন করতে হবে। সো আমাদের চ্যাপ্টার 2 খুব ছোট ছিল, আজকের আমাদের লেকচার এখানেই।